ওয়েলকাম জানাই সবাইকে দ্য সাকসেস মাস্টারের ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের যে আপকামিং এক্সাম আসছে এসটিজিটি, আশা করা যায় খুব তাড়াতাড়ি নোটিশ পাবলিশ করবে। তো এখন থেকেই আমাদের কিন্তু এক্সামের জন্য ফুল প্রিপারেশন কিন্তু করতেই লাগবে এবং তার জন্য তোমরা কিন্তু এসটিজিটির যে অফলাইন এবং অনলাইন কিন্তু ব্যাচ আমাদের শুরু হয়েছে। তো অনলাইনের জন্য তোমরা স্ক্রিনে নাম্বার একটা থাকবে, স্ক্রিনে এই নাম্বারে যে নাম্বারটা রয়েছে এখানে ফোন করে কিন্তু জানতে পারো। এবং অফলাইন ক্লাসটাও কিন্তু আমাদের শুরু হবে শনি এবং রবিবার ক্লাসটা হয় আমাদের এসটিজিটির। নতুন একটা ব্যাচ শুরু হবে। তো যদি তোমরা মনে করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইন কোর্সটাও নিতে পারো বা অফলাইনেও কিন্তু তোমরা ফোন করে এসে যোগাযোগ করতে পারো। তো আমাদের এখানে অনলাইনের ক্লাসটাও কিন্তু শুরু হয়ে গেছে এবং অফলাইনটাও কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, যেহেতু সিট সংখ্যা খুব সীমিত রয়েছে সেহেতু, এবং এক্সামও খুব তাড়াতাড়ি হয়েই যাবে আশা করছি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু যদি ভালো মনে করো বা যদি তোমরা আমাদের সাকসেস মাস্টারের থেকে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বারটি রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা এসে যোগাযোগ করে তোমাদের ইচ্ছে মতো অনলাইন বা অফলাইন কোর্সটা কিন্তু নিতেই পারো। তো আজকে যে গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য থেকে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদ নিয়ে এর আগে কিন্তু আমরা ইউটিউবে ক্লাস রয়েছে যে চর্যাপদ কি বা চর্যাপদ সম্পর্কে পুরো কনসেপ্টটা নিয়ে কিন্তু আমি আগে একটা ক্লাস করেছি, ওইটা তোমরা দেখে নেবে। আজকে চর্যাপদ নিয়ে যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে এমসিকিউর মাধ্যমে, এবং সেই এমসিকিউর বা শর্ট টাইপ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর যে উত্তর রয়েছে বা যেটা প্রশ্নের যে আনসারটা রয়েছে সেই আনসারটা নিয়ে কিন্তু আজকে সেই প্রশ্ন বা উত্তরগুলো নিয়ে কিন্তু আমরা আজকে পুরো ডিসকাশন করে কিন্তু আলোচনা করব। ওকে, তাহলে প্রথমেই রয়েছে কি চর্যাপদ থেকে এমসিকিউ, এবং এমসিকিউ গুলো কি থাকবে উইথ এক্সপ্লেনেশন। এমসিকিউ গুলো থাকবে বিস্তৃত ব্যাখ্যা বা বিস্তৃত আলোচনার মাধ্যমে কিন্তু থাকবে। প্রথম এমসিকিউটা কি রয়েছে দেখো। প্রথম কি বলছে, চর্যাপদ আবিষ্কার করেন কে? যদিও আমরা এর আগের যে ক্লাসটা রয়েছে সেখানে কিন্তু চর্যাপদ কে আবিষ্কার করেছিলেন বা কোথা থেকে আবিষ্কৃত হয়েছে প্রত্যেকটা তোমরা দেখেছো বা জেনেছো। আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এমসিকিউ আমরা আলোচনা করব, যে কি ধরনের এমসিকিউ গুলো কেন দেওয়া হচ্ছে, যে এমসিকিউ গুলো হচ্ছে যে কি ধরনের প্রশ্ন বা কি ধরনের কোন ধরনের প্রশ্নটা চর্যাপদ থেকে আসার সম্ভাবনা রয়েছে, এবং সঙ্গে যে চারটা অপশন থাকে সেই চারটা অপশনের সম্পর্কেও কিন্তু বিস্তৃত আলোচনা রয়েছে। প্রথম কি বলছে, চর্যাপদের আবিষ্কার করেন কে? তাহলে এই যে চর্যাপদটা রয়েছে সেই চর্যাপদ কি আমরা আগে দেখেছিলাম, প্রাচীন সাহিত্যের কিন্তু নিদর্শন রয়েছে কি চর্যাপদ। চর্যাপদ প্রাচীন যুগের যে নিদর্শন কেন? কারণ আমরা প্রাচীন যুগ বাংলা সাহিত্যটাকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করি সেটা কি কি থাকবে, সেটা ধরো প্রাচীন যুগ, প্রাচীন যুগ, তারপর হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। ওকে, আধুনিক যুগ রয়েছে। তাহলে এই যে প্রাচীন যুগের সময়কালটা কত, মধ্যযুগের সময়কালটা কত বা আধুনিক যুগের সময়কালটাই কত? কারণ কেন বলছি, এই যে চর্যাপদটা আবিষ্কৃত হয়েছে সেটা কিন্তু প্রাচীন যুগের কিন্তু নিদর্শন রয়েছে, এটা আমরা আগেও দেখেছি আজকেও পড়বো। তাহলে এখানে সময়কালটা কত, 650 থেকে হচ্ছে 1200। ওকে, মধ্যযুগটা হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত। নেক্সট হচ্ছে আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান যুগ পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। তাহলে আমাদের এই যে মধ্যযুগ বা আধুনিক যুগের যে সময়কালটা জানার জন্য ঠিক রয়েছে, কিন্তু এই যে প্রাচীন যুগের যে নিদর্শন বাংলা সাহিত্যের যদি বলা হয় প্রাচীন যুগের নিদর্শন কি, তাহলে সেটা কিন্তু আনসার হবে চর্যাপদ। তাহলে বাংলা সাহিত্যের মধ্যে আমি কয়টা ভাগে ভাগ করলাম সেই যুগ হিসেবে যদি ধরি, প্রাচীন, মধ্য এবং আধুনিক, এবং এই তিনটা যুগের কিন্তু সালগুলো রয়েছে, যার মধ্যে প্রাচীন যুগের হচ্ছে 650 থেকে 1200 সাল। তাহলে এই সময়টার মধ্যে কি রয়েছে, আমাদের চর্যাপদটা কি হয়েছে, আবিষ্কার করা হয়েছে। তাহলে চর্যাপদটা কি, অ্যাকচুয়াল চর্যাপদটা কি? চর্যাপদটা হচ্ছে প্রাচীন যুগের যে বৌদ্ধ
ধর্মের যারা ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী যে কবিরা ছিলেন, তাদের নিয়ে কিন্তু কিছু গান বা তাদের নিয়ে কিছু দোহা, কবিতা, এগুলি নিয়ে সংকলিত হয়েছে কি চর্যাপদ। ওকে, তাহলে এই যে চর্যাপদটা রচিত আবিষ্কার হয়েছে, সেই চর্যাপদের আবিষ্কার করেন কে? এখানে কি রয়েছে? প্রথম অপশন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, খ হরপ্রসাদ শাস্ত্রী, গ দীনেশ চন্দ্র সেন, 4 হচ্ছে সুকুমার সেন। তাহলে সঠিক আনসারটা কি হবে? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী কি করেছিলেন? চর্যাপদটা আবিষ্কার করেছিলেন। এবং তিনি কোথা থেকে আবিষ্কার করেছিলেন? নেপালের থেকে, নেপালের রাজদরবার থেকে, নেপাল থেকে কিন্তু আবিষ্কার করেছিলেন তিনি। হরপ্রসাদ শাস্ত্রী নেপালে তৃতীয়বার গিয়েছিলেন ভ্রমণ করতে, সেখানে গিয়ে কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন কি চর্যাপদ। তাহলে চর্যাপদের যদি আবিষ্কারক নাম জানতে হয় তাহলে সেক্ষেত্রে হবে কি হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে সঠিক আনসার। ওকে, নেক্সট হচ্ছে এই যে বিকল্প ব্যাখ্যার মধ্যে আমরা কি পাবো? এই যে চর্যাপদের আবিষ্কারকের মধ্যে যদি তোমরা দেখো আমরা কয়টা অপশন ছিল? 4টা অপশন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, দীনেশ চন্দ্র সেন, সুকুমার সেন। এখান থেকে আমরা জানলাম কি চর্যাপদ আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। বাকি যে অপশনগুলো বা বাকি যে যাদের নাম রয়েছে তারা মূলত চর্যাপদের সঙ্গে কোন কোন ক্ষেত্রে যুক্ত রয়েছে সেটা একটু দেখছি। প্রথম বিকল্প ব্যাখ্যা এখানে কি রয়েছে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি ছিলেন? তিনি একজন বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ও ইতিহাসবিদ ছিলেন। তাহলে এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়টা ছিলেন, তিনি ছিলেন ভাষা তাত্ত্বিক এবং ইতিহাসবিদ। তিনি চর্যাপদের ভাষাতাত্ত্বিক দিক বিশ্লেষণ করে প্রমাণ করেন যে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে যে একটা হচ্ছে চর্যাপদের কে আবিষ্কার করেন, সেক্ষেত্রে হবে আনসার হরপ্রসাদ শাস্ত্রী। এবং এখানে বলছে এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় যিনি রয়েছেন ইনি কিন্তু ছিলেন কি বিশিষ্ট তো প্রাচীন যুগের ভাষাতাত্ত্বিক এবং ছিলেন কি ইতিহাসবিদ। তিনি চর্যাপদের ভাষাতাত্ত্বিক দিকটা বিশ্লেষণ করেছেন, কারণ তিনি নিজে ব্যক্তিগতভাবে ছিলেন একজন ভাষাতাত্ত্বিক সঙ্গে ইতিহাসবিদ। তো সেই কারণে এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় যিনি রয়েছেন তিনি কিন্তু চর্যাপদের কোন দিকটাকে নিয়ে বিচার বিশ্লেষণ বা গবেষণা করেছেন? ভাষাতাত্ত্বিক দিকটা কিন্তু বিশ্লেষণ করেছেন। করে কি প্রমাণ করেছেন? যে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। খুব বেশি ইম্পর্টেন্ট যে কে বলেছেন বা কে প্রমাণ করেছেন চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, সেক্ষেত্রে হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওকে, তাহলে এখানে আমরা আরেকটা প্রশ্ন পেয়ে নিলাম যে কে বা কার মতে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, সেক্ষেত্রে হবে কি আনসার সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওকে, নেক্সট যেটা আমরা প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। উনি কি ছিলেন? তিনি ছিলেন একজন গবেষক এবং ছিলেন পণ্ডিত। এবং এখান থেকেও প্রশ্ন আসতেই পারে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা বলতে পারে যে ভাষাতাত্ত্বিক এবং ইতিহাসবিদ হিসেবে কে পরিচিত ছিল, তাহলে সেক্ষেত্রে হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবং উনি চর্যাপদের যে ভাষাটা রয়েছে সেটা নিয়ে বিবেচনা করেই তিনি এই উক্তিটা করেছিলেন। অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রী যিনি রয়েছেন তিনি ছিলেন একজন গবেষক এবং পণ্ডিত। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। এবং হরপ্রসাদ শাস্ত্রী কি ছিলেন বা কেমন ছিলেন? সেটা হচ্ছে গবেষক ছিলেন এবং একজন পণ্ডিত ছিলেন। ওকে, 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগারে তিনি চর্যাচর্য বিনিশ্চয় নামে পাণ্ডুলিপি আবিষ্কার করেন। তাহলে আমরা প্রথম কি জানলাম? হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে তিনি আবিষ্কার করেছিলেন। এই যে নেপালের রাজদরবার থেকে তিনি আবিষ্কার করেছিলেন, ওইখানে কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী গিয়েছিলেন। কতবার? সেটা হচ্ছে তৃতীয়বার ভ্রমণে কিন্তু গিয়ে তিনি নেপালে তৃতীয়বার ভ্রমণ করতে গিয়ে কিন্তু কত সাল? সেটা হচ্ছে আবিষ্কারের সালটা, প্রকাশনার সাল নয়। কিন্তু প্রকাশনার সাল যদি হয় সেক্ষেত্রে হবে 1916 সাল চর্যাপদ প্রকাশিত হয়েছিল। যদি আসে আবিষ্কার কত সাল, সেক্ষেত্রে হবে 1907, যেটা হচ্ছে 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। সেই গ্রন্থাগারের নামটা কি ছিল? সেটা হচ্ছে রয়্যাল
রয়্যাল লাইব্রেরি, রয়্যাল লাইব্রেরি থেকে তিনি নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী এই যে চর্যাপদটিকে আবিষ্কার করেছিলেন। তো এই যে চর্যাপদটিকে তিনি আবিষ্কার করেছিলেন সেটি কিসের আকারে ছিল? সেটি কিন্তু ছিল একটা পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি তিনি আবিষ্কার করেছিলেন, পাণ্ডুলিপির আকারে। এবং তখন সেটার নামটা কি ছিল? তখন কিন্তু চর্যাপদ ছিল না, তখন এই যে তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। সেটার নাম কি ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে প্রশ্ন অবশ্যই এখান থেকে আমরা অনেকভাবে পেলাম। কি পেলাম? যে চর্যাপদের আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। আরেকটা কি বলতে পারেন যে কত সালে আবিষ্কার করেছিলেন? 1907 সালে। কোথা থেকে আবিষ্কার করেছিলেন? নেপালের রাজদরবার থেকে। এবং কোন গ্রন্থাগার থেকে? সেটা হচ্ছে রয়্যাল লাইব্রেরি থেকে তিনি আবিষ্কার করেছিলেন। আরেকটা কি জানলাম? যে এই যে চর্যাপদের পুঁথিটা তিনি নেপালে তৃতীয়বার ভ্রমণ করতে গিয়ে আবিষ্কার করেছিলেন, সেটা তখন তিনি কি নামে আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। ওকে, চর্যাচর্য বিনিশ্চয় নামে তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। নেক্সট, এই গ্রন্থটিকে পরবর্তীতে চর্যাপদ হিসেবে চিহ্নিত করা হয়। তিনি প্রথম চর্যাপদ নামটি ব্যবহার করেন। তাহলে প্রথম তিনি যে পুঁথিটাকে, এটা একটা তালপাতার উপর লিখিত পুঁথির আকারে ছিল, এই পুঁথিটাকে যখন তিনি 1907 সালে আবিষ্কার করেন সেটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। তার পরবর্তী সময়ে অর্থাৎ 1907 সালের পরে কিন্তু এটার নাম হয়েছে কি? চর্যাপদ। ওকে, এটাকে চিহ্নিত করা হয়। এবং এই যে চর্যাপদ নামটি প্রথম কে ব্যবহার করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। ওকে, তাহলে কারণ কেন এই যে চর্যাপদ নামটি রয়েছে, এখন চর্যাপদ রয়েছে, বা তখনকার সময় সেই প্রাচীন যুগে যখন থেকে চর্যাপদটা রচিত বা আবিষ্কৃত বা প্রকাশিত হচ্ছে, তখনকার সময়ে যারা ছিলেন, কবিরা ছিলেন, তারা কিন্তু বিভিন্নভাবে ইচ্ছে প্রকাশ করেছেন যে তারা নিজেদের মতো করে আলাদা আলাদা ভাবে এই চর্যাপদের নামকরণ করার ক্ষেত্রে। তো যে ক্ষেত্রে আমরা প্রথম পেলাম কি? যে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাচর্য বিনিশ্চয় ওনার নাম ছিল, পরবর্তীতে তিনি কিন্তু চর্যাপদ নামটি দিয়েছিলেন। ওকে, নেক্সট হচ্ছে, নেক্সট অপশনটা কি রয়েছে? যে দীনেশ চন্দ্র সেন। ওকে, দীনেশ চন্দ্র সেন কি ছিল? যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা হিসেবে খ্যাত। তার রচনায় চর্যাপদের গুরুত্ব বর্ণিত হয়েছে। তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমরা দেখলাম, ওনার চর্যাপদের মধ্যে কি অবদানটা রয়েছে? উনি প্রমাণ করেছিলেন যে বাংলা যে সাহিত্যের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে তিনি চর্যাপদের বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর হরপ্রসাদ শাস্ত্রী তো আমরা বললাম তিনি আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু নাম রেখেছিলেন চর্যাপদ। এবং দীনেশচন্দ্র সেন কি ছিল? যে ইতিহাস রচয়িতা হিসেবে উনি খ্যাত ছিলেন এবং তার রচনায় চর্যাপদের যে ইম্পর্টেন্সটা কি রয়েছে সেটাই কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে চর্যাপদের গুরুত্ব কে বর্ণনা করেছিলেন? সেটা হচ্ছে দীনেশচন্দ্র সেন। 4 নম্বর অপশনে কি ছিল? সুকুমার সেন। তিনি ছিলেন একজন ভাষাবিদ ও সাহিত্যের গবেষক। তিনি চর্যাগীতি পদাবলী নামে চর্যাপদের একটি সংকলন তৈরি করেছিলেন। চর্যাগীতি পদাবলী, এটা খেয়াল করবে, চর্যাগীতি পদাবলী। এখানে কেন বললাম? কারণ আমি আগেই বলেছিলাম যে যখন চর্যাপদটা আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, তখন কিন্তু ওটার নাম চর্যাপদ ছিল না। কি ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে চর্যাচর্য বিনিশ্চয়ের নামে কার ছিল যদি বলা হয় পুঁথিটা, তাহলে কিন্তু হবে হরপ্রসাদ শাস্ত্রী। এই নামকরণই কিন্তু আবিষ্কার করেছিলেন। তার পরবর্তী সময়ে চর্যাপদ নামটাও কিন্তু দিয়েছিল কে? হরপ্রসাদ শাস্ত্রী। এবং এইখানে কিন্তু যে প্রাচীন যুগের চর্যাপদের সময়কালীন যে কবিরা আছে তারা কিন্তু চর্যাপদকে বিভিন্ন নামে তাদের মতো করে কিন্তু আখ্যায়িত করতে চেয়েছিলেন। তার মধ্যে একজন এখানে দেখতে পারো সুকুমার সেন। সুকুমার সেন কি বলেছেন? চর্যাগীতি পদাবলী। উনি কি রাখতে চেয়েছিলেন? চর্যাগীতি পদাবলী। আরেকটা তোমরা পাবে, সেটা হচ্ছে চর্যাগীতি কোষ। কিভাবে? চর্যাগীতি কোষ, চর্যাগীতি কোষ যেটা হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। কে বলেছিলেন? প্রবোধচন্দ্র বাগচি এটার নাম দিতে চেয়েছিলেন যে চর্যাগীতি কোষ, প্রবোধচন্দ্র বাগচি। ওকে,
তাহলে এখানে কিন্তু আমরা চারটে নাম মোটামুটি পেয়ে নিলাম। একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, সেটা হচ্ছে কি বলে চর্যাচর্য বিনিশ্চয়, যেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে হচ্ছে যে চর্যাপদ, সেটাও কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী। এখানে আমরা পেলাম কি চর্যাগীতি পদাবলী, যেটা হচ্ছে সুকুমার সেন কিন্তু নামে চর্যাপদের একটি সংকলন তৈরি করেছিলেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে যে চর্যাগীতি পদাবলী নামে কে চর্যাপদের বা চর্যাপদটাকে তৈরি করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে সুকুমার সেন। ওকে, আরটা হচ্ছে চর্যাগীতি কোষ নামে যদি বলা হয় সেক্ষেত্রে হবে প্রবোধচন্দ্র বাগচি। তোমরা এটা একটু লিখে রাখবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি রয়েছে 2 নম্বর প্রশ্নের মধ্যে, চলো দেখি। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথায়? এই যে চর্যাপদটা রয়েছে সেটা কোথায় আবিষ্কৃত হয়েছিল? প্রথম ভারত, নেক্সট বাংলাদেশ, তিব্বত, নেপাল। সঠিক আনসার হচ্ছে কি নেপালে। নেপালের রাজ দরবার থেকে 1907 সালে কিন্তু আবিষ্কার করা হয়, সেটা প্রকাশিত হবে না। এখানে দেখে নেবে প্রশ্নটা কি চেয়েছে, আবিষ্কার নাকি প্রকাশ। আবিষ্কার কত? নেপাল, নেপালে থেকে 1907 সালে আবিষ্কার করা হয়, সেটা হচ্ছে চর্যাপদ। ওকে, নেক্সট আমরা একটু দেখে নিই কি রয়েছে। চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। তাহলে আমি আগেই বলেছি যে চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যে পূর্বের বা প্রাচীনতম নিদর্শন। এই যে প্রাচীনতম নিদর্শনটা রয়েছে, সেই প্রাচীনতম নিদর্শনের মধ্যে বাংলা সাহিত্যকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পেরেছিলাম? প্রথমে দেখলাম প্রথম আদি যুগ বা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগ। এই যে প্রাচীনতম নিদর্শন, সর্বপ্রথম যে নিদর্শনটা রয়েছে বাংলা সাহিত্যের মধ্যে, সেটা ছিল কি চর্যাপদ। ওকে, তাহলে সেই সময়কালটা কত ছিল? 650 থেকে 1200 সাল। ওকে, নেক্সট কি বলছে, এই পাণ্ডুলিপিটি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই যে মহামহোপাধ্যায়, সেটা কি? মহামহোপাধ্যায় ছিল হরপ্রসাদ শাস্ত্রীর কিটা উপাধি। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই পাণ্ডুলিপিটা আবিষ্কার করে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে এটা প্রশ্নই আসতে পারে যে চর্যাপদে কে মহামহোপাধ্যায় উপাধি নিয়ে চর্যাপদ রচনা করেছিলেন? তাহলে কিন্তু হবে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ছিল ওনার উপাধি। তো এই যে হরপ্রসাদ শাস্ত্রী, উনিই কিন্তু চর্যাপদটিকে নেপালের রাজদরবার থেকে, এবং গ্রন্থকারটা কি ছিল? রয়্যাল যে গ্রন্থাগার ছিল, লাইব্রেরি, ওইখান থেকে কিন্তু তিনি এটা আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে তিনি তৃতীয়বার, যেটা বললাম থার্ড টাইম, নেপাল সফরে ভ্রমণ করতে গিয়ে এটা আবিষ্কার করেছিলেন। প্রথমবার পাননি, দ্বিতীয়বারও পাননি, তৃতীয়বার অর্থাৎ কত সাল? 1907। 1907 সালে নেপালে তিনি ভ্রমণ করতে গিয়ে কিন্তু এই যে কি বলে চর্যাপদটা, সেটাকে কিন্তু উনি আবিষ্কার করতে পেরেছিলেন, এবং ওনার উপাধি আমরা পেলাম মহামহোপাধ্যায়। নেক্সট হচ্ছে চর্যাপদের পাণ্ডুলিপিটি পাওয়া যায় নেপালের রাজদরবারের ধর্মীয় গ্রন্থাগারে। তাহলে গ্রন্থাগারের নামটা আমি বললাম, রয়্যাল যে লাইব্রেরি রয়েছে। তাহলে চর্যাপদের পাণ্ডুলিপিটি পাওয়া কোথায় গিয়েছিল? নেপালের রাজদরবারের ধর্মীয় গ্রন্থাগার থেকে। ওকে, নেক্সট কি বলছে, পাণ্ডুলিপিটি ছিল তালপাতায় লিখিত, নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এই যে 1907 সাল নেপালে হরপ্রসাদ শাস্ত্রী ভ্রমণ করতে গেলেন, সেখানে তিনি একটা তালপাতা লেখার উপর পাণ্ডুলিপি পেয়েছিলেন। সেটাকে তিনি প্রথম কিন্তু চর্যাচর্য বিনিশ্চয় নামেই কিন্তু, সেই তালপাতার উপর লেখা ছিল কি চর্যাচর্য বিনিশ্চয়, সেই হিসেবে কিন্তু এটা আবিষ্কার হয়েছিল। তার পরবর্তী সময় অর্থাৎ 1907 এর পরে কিন্তু সেটার নাম দিয়েছিলেন কি হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ। ওকে, তাহলে আমরা এখান থেকে দুইটা প্রশ্ন পেলাম। এই যে পাণ্ডুলিপিটি উদ্ধার করা হয়েছিল বা পাওয়া হয়েছিল, সেটাতে কিন্তু কোথায় লেখা ছিল? তালপাতার উপরে কিন্তু লেখা ছিল, এবং নামটি তখন কি ছিল? যখন তিনি পেয়েছিলেন তালপাতার উপর এই পাণ্ডুলিপিটি পেয়েছিলেন, সেটার নামটা লেখা ছিল চর্যাচর্য বিনিশ্চয়। তার পরবর্তী সময়ে দিয়েছেন কি চর্যাপদ। ওকে, নেক্সট হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী পাণ্ডুলিপির ভাষা বিশ্লেষণ করে বোঝেন এটি বাংলার
প্রাচীনতম ভাষার নিদর্শন। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী এই পাণ্ডুলিপির ভাষাটাকে যখন নিয়ে আলোচনা করেছেন বা বিশ্লেষণ করেছেন, তখন কিন্তু তিনি বুঝেছেন যে এই যে পাণ্ডুলিপি বা যেটা চর্যাচর্য বিনিশ্চয়, যেটা চর্যাপদ আকারে পরবর্তী সময়ে হয়েছে, এটি হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম বা প্রাচীন ভাষার কিন্তু নিদর্শন। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরবর্তীতে এই পুঁথিকে চর্যাপদ নামে কিন্তু পরিচিত করা হয়। যেটা বললাম, প্রথম ছিল কি চর্যাচর্য বিনিশ্চয়, আবিষ্কার হয়েছে 1907-এ নেপালের রাজদরবার থেকে। ঠিক আছে, রয়্যাল লাইব্রেরি গ্রন্থাগার থেকে। তার পরবর্তী সময়ে চর্যাপদ নামকরণ করেছেন কোন ব্যক্তি? সেটা হবে হরপ্রসাদ শাস্ত্রী। কতবার ভ্রমণ করতে গিয়েছিলেন তিনি নেপালে? তৃতীয়বার ভ্রমণের টাইমে কিন্তু এটা পেয়েছিলেন, এবং এটা লেখা ছিল কিসের উপর? তালপাতার উপর লেখা ছিল, এবং সেটার উপরে কোন নামটা ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। ওকে, প্রত্যেকটা কনসেপ্ট তোমরা কনসেপ্ট ধরে ধরে বা সিরিয়াল মেইনটেইন করে পড়লে কিন্তু তোমরা ভালোভাবে আরো বুঝতে পারবে। নেক্সট হচ্ছে ভারত ও বাংলাদেশে চর্যাপদ রচিত হলেও এটি আবিষ্কৃত হয় নেপালে। কি বলছে? ভারত এবং বাংলাদেশে চর্যাপদটা রচনা করা হয়েছিল। ঠিক আছে, কে রচনা করেছিলেন তার পরবর্তী সময়ে আমরা দেখব। সেই সময়ে বা সেই যুগের যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যারা ছিলেন তারা কিন্তু সেটাকে রচনা করেছিলেন। তো কোন জায়গা থেকে চর্যাপদটা রচিত ছিল? রচিত ছিল ভারত এবং বাংলাদেশ থেকে, কিন্তু সেখান থেকে রচিত হলেও নেপাল থেকে সেটিকে কিন্তু আবিষ্কার করা হয় হরপ্রসাদ শাস্ত্রী দ্বারা, যিনি বা যার উপাধি ছিল কি? মহামহোপাধ্যায়। ওকে, তাহলে যদি বলা হয় রচিত, এখানে যদি রয়েছে চর্যাপদ রচনা, সেটা হবে ভারত এবং বাংলাদেশে রচনা বা রচিত হয়। বা যদি বলে আবিষ্কৃত, সেটা হয়ে যাবে কি? নেপাল। ঠিক আছে, নেক্সট কি বলছে? কেউ কেউ তিব্বতের কথা ভাবেন, কারণ চর্যাপদের টিকা তিব্বতী ভাষায় অনুদিত হয়েছে, তবে আবিষ্কারের স্থান নয়। আবার কেউ কেউ মতে বা কেউ কেউ ভাবেন যে না, চর্যাপদটা বাংলাদেশেও নয়, ভারতেও নয়, সেটা কোথায় রয়েছে? সেটা তিব্বতের কথাও রয়েছে। কারণ চর্যাপদের যে টিকাগুলো রয়েছে, আমরা জানি চর্যাপদের যে টিকাগুলো রয়েছে সেখানে তিব্বতী ভাষায় নাকি অনুদিত হয়েছে, তাই। তবে আবিষ্কারের স্থান নয়। তবে আবিষ্কার তাদের মতে, তাদের কথা ছিল কি যে না, চর্যাপদের যে টিকাগুলো রয়েছে, মানে কি টিকাগুলো? কি চর্যাপদের যে মেইন যে লাইনগুলো বা লেখাগুলো রয়েছে, সেগুলি কোন ভাষায় রচিত ছিল? তাদের মতে সেগুলি নাকি তিব্বতী ভাষায় রচিত হয়েছে। তাই তারা অনেকে ভাবে যে চর্যাপদটা নাকি তিব্বতে, কেউ কেউ ভাবে তিব্বতের কথা। কেন? কারণ তারা ভেবেছিলেন যে চর্যাপদের টিকা তিব্বতী ভাষায় রচিত, তাই এটা তিব্বতে। ঠিক আছে, তবে আবিষ্কারের স্থান নয়। তারা ভাবতো যে তিব্বতে মানে রচিত হচ্ছে, কিন্তু আবিষ্কারটা তিব্বত থেকে হয়নি, তারা আবার এটাও ভাবতো। তো আমাদের হচ্ছে কি যে প্রথম হচ্ছে ভারত এবং বাংলাদেশে চর্যাপদটা রচিত হয়েছে মূলত, এবং আবিষ্কৃত হয়েছে নেপালে। আমরা অন্য অন্য দিক থেকে অনেকে ভাবতো যে তিব্বতের কথা ভাবেন, কারণ চর্যাপদের টিকা তিব্বতী ভাষায় রচিত, কিন্তু তারা আবার ভাবতেন টিকাটা বা চর্যাপদের ভাষাটা তিব্বতী হলেও চর্যাপদের আবিষ্কার কিন্তু তিব্বতী হতে পারে না, তাদের এই মতটা ছিল। ওকে, নেক্সট হচ্ছে সুতরাং ইতিহাস এবং সাহিত্য গবেষণা অনুযায়ী চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালে, যা বাংলা সাহিত্যের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। সুতরাং ইতিহাস এবং সাহিত্য যদি গবেষণা করি আমরা, সেই ক্ষেত্রে অবশ্যই আবিষ্কৃত হয় নেপালে এবং রচিত হয় ভারত এবং বাংলাদেশে, যা সাহিত্যের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা, চলো দেখি কি রয়েছে। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সাল? কি বলছে? কত সালে আবিষ্কৃত হয়? আবিষ্কৃত হয় আনসার কি বলছে এখানে? কি কি অপশন রয়েছে? 1890, 1901, 1907, 1916। আনসার কি হবে? 1907। 1907-এ কিন্তু চর্যাপদটা আবিষ্কৃত হয়, প্রকাশিত নয়। কি হয়েছে? আবিষ্কৃত হয়েছে। চলো এটার মধ্যে কি দেখি। প্রথমটা কি রয়েছে? যেটা বললাম সঠিক উত্তরটা আমাদের রয়েছে কি 1907 সাল, যেটা হচ্ছে সঠিক উত্তর। এই বছরই কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী তার তৃতীয় নেপাল সফরে গিয়ে কিন্তু নেপালের রাজদরবারের গ্রন্থাগারে চর্যাচর্য বিনিশ্চয় নামক তালপাতার পাণ্ডুলিপিটি আবিষ্কার করেন। যেটা বললাম
যে চর্যাপদটা যখন হরপ্রসাদ শাস্ত্রী নেপালে ঘুরতে গিয়েছিলেন তৃতীয়বার, অর্থাৎ তখন সালটা কত ছিল 1907 সাল। এই 1907 সালে তিনি ভ্রমণে করতে গিয়ে কিন্তু এই যে তালপাতার উপর পাণ্ডুলিপিটি পেয়েছিলেন, যেটার উপরে কি লেখা ছিল চর্যাচর্য বিনিশ্চয়, এটি তিনি আবিষ্কার করেছিলেন। এবং কোথায়? নেপালের রাজদরবার থেকে। এই পাণ্ডুলিপি পরবর্তীতে চর্যাপদ নাম দেন। তাহলে এখানে আরেকটা পেলাম, চর্যাপদ নামটি কে নামকরণ করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী নামেই খ্যাত হয়। এই কারণেই কিন্তু 1907 সালকে চর্যাপদ আবিষ্কারের বছর হিসেবেই চিহ্নিত করা হয়। তাহলে চর্যাচর্য বিনিশ্চয় নামে যেহেতু তিনি 1907 সালে সেটাকে আবিষ্কার করেছিলেন, তাই এই 1907 সালটাকেই কিন্তু তার যে আবিষ্কারের সময় হিসেবেই কিন্তু ধরা হয়। তার পরবর্তী সময়ে উনি নাম রেখেছিলেন কি? চর্যাচর্য বিনিশ্চয় পরিবর্তন করে নামটা রেখেছিলেন চর্যাপদ। ওকে, নেক্সট হচ্ছে 1916 সালে কি রয়েছে? এটি চর্যাপদের প্রকাশনার সাল, পাবলিশ হয়েছিল। এটি চর্যাপদের প্রকাশনার সাল। হরপ্রসাদ শাস্ত্রী তার গবেষণা ও টিকা সহ এই বছর প্রথমবার চর্যাপদ গ্রন্থটি প্রকাশ করেন, কিন্তু আবিষ্কারের সাল নয়। তাহলে এই যে হরপ্রসাদ শাস্ত্রী কি করেন? এই যে তার গবেষণা এবং টিকা সহ এই বছর মানে 1916 সালে প্রথমবার চর্যাপদ গ্রন্থটি প্রকাশ করেন। তাহলে প্রকাশ কে করেছেন যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে হবে হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কার কে করেছিলেন? সেই ক্ষেত্রেও হবে হরপ্রসাদ শাস্ত্রী, শুধু সালটা একটু চেঞ্জ হবে। 1907 সালে তিনি আবিষ্কার করেন, 1916 সালে তিনি কি করেছিলেন? সেটাকে প্রকাশ করেছিলেন। আবিষ্কারের সাল কিন্তু নয়, এটা আবিষ্কার 1907 সাল। ওকে, নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, চর্যাপদের পাণ্ডুলিপির মূল নাম কি ছিল? চর্যাপদের পাণ্ডুলিপির মূল নাম কি কি রয়েছে? চর্যাগীতি, চর্যাপদ, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাগীতি কোষ। কোনটা হবে এখানে? চর্যাপদের পাণ্ডুলিপির মূল নাম, পাণ্ডুলিপি মানে কখন? যখন 1907 সাল, যখন নেপালে তৃতীয়বার ভ্রমণ করতে গিয়েছিলেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। ওইটা তিনি আবিষ্কার করতে পেরেছিলেন কোথায় কিসের উপর? তালপাতার উপর। কোন গ্রন্থাগার থেকে? রয়্যাল যে লাইব্রেরি রয়েছে সেখান থেকে এই পাণ্ডুলিপিটাকে তিনি উদ্ধার করেছেন, অর্থাৎ আবিষ্কার করেছিলেন। তখন তার নামটা কি ছিল তালপাতার উপর লেখা? আনসার হবে কি? চর্যাচর্য বিনিশ্চয়। আনসার হবে কি? চর্যাচর্য বিনিশ্চয়। ওকে, চলো এটার মধ্যে কিছু ব্যাখ্যা দেখি। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, ঠিক আছে, যার রচনাকাল হচ্ছে আনুমানিক 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। তাহলে এই যে রচনার সময়কালটা কখন? যে 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদটা কিন্তু রচিত হয়েছিল, ঠিক আছে। তাহলে বাংলা সাহিত্যের যে প্রাচীনতম নিদর্শন, বাংলা সাহিত্যের মধ্যে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, যে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? সেক্ষেত্রে হবে কি? চর্যাপদ, ঠিক আছে। তাহলে সেই সময়কালটা প্রাচীন যুগটা 650 থেকে 1200, যেটা আমি আগেই বললাম। তো এই যে রচনাকালটা, চর্যাপদের যে রচনাকালটা আনুমানিক ছিল 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে, ইম্পর্টেন্ট রয়েছে তার রচনার সময়কালটা। কারণ আমি যুগগুলিকে কিন্তু ভাগ করে দেখেছিলাম যে প্রাচীন যুগ কত সালের মধ্যে রয়েছে, মধ্যযুগ বা আধুনিক যুগ কত সালের মধ্যে রয়েছে। সেই যে প্রাচীন যুগটা রয়েছে 650 থেকে 1200, তো এর মাঝখানে কিন্তু চর্যাপদটা রচিত হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে এই রচনা পুঁথির আকারে পাওয়া যায় নেপালের রাজদরবারে একটি পুঁথিশালায়, যা 1907 সালে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী দ্বারা আবিষ্কার হয়। তাহলে এটা প্রথম কিন্তু নেপালের রাজদরবারে একটি পুঁথিশালায় কিন্তু পাওয়া যায়, এবং যেটা নাকি 1907 সালে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী দ্বারা আবিষ্কার করা হয়। ওকে, পুঁথিটির শিরোনামে প্রথম কি লেখা ছিল, কি হিসেবে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, যা পালি ও সংস্কৃত শব্দের সমন্বয়ে গঠিত নাম। এই যে চর্যাচর্য বিনিশ্চয় নামটা রয়েছে, সেটা কোন ভাষা দুটির সংমিশ্রণে? পালি ভাষা, সংস্কৃত ভাষা। পালি এবং সংস্কৃত শব্দের সমন্বয়ে লেখা ছিল সেই তালপাতার উপর প্রথম যে উদ্ধারকৃত বা প্রথম তিনি যেটা আবিষ্কার করেছিলেন, সেই নাম কি নাম? চর্যাচর্য বিনিশ্চয়। সেই পালি এবং সংস্কৃত ভাষার সমন্বয়ে কিন্তু এই লেখাটা ছিল চর্যাচর্য বিনিশ্চয়। ওকে, আচ্ছা, এখন আসো এই যে আমরা বলছি চর্যাচর্য বিনিশ্চয়, সেটাকে একটু ভাগ করে বা বিভাগ করে কিছুটা আলোচনা করি। প্রথম কি বলছে? চর্যা, আচরণ,
বা সাধনার পথ। চর্যা আশ্চর্য, তাহলে পালনীয় কর্মপদ্ধতি বা সাধনা সংক্রান্ত দিক। চর্যাশ্চর্য বিনিশ্চয়, সিদ্ধান্ত বা বিশ্লেষণ। তাহলে এই যে চর্যাচর্য বিনিশ্চয়ের মধ্যে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে চর্যাচর্য বিনিশ্চয়ের মধ্যে চর্যা শব্দটির অর্থ কি, বা বিনিশ্চয় শব্দটির অর্থ কি, বা আশ্চর্য শব্দটির অর্থ কি। সেই ক্ষেত্রে আমরা একটু আলাদা আলাদা করে দেখে নিলাম। চর্যা কথাটির অর্থ হচ্ছে আচরণ বা সাধনার পথ, আচর্য হচ্ছে চর্যাচর্য পালনীয় কর্মপদ্ধতি এবং সাধনা বা সাধনা সংক্রান্ত দিকগুলো, এবং বিনিশ্চয় হচ্ছে সিদ্ধান্ত বা বিশ্লেষণ। তাহলে চর্যা বা আচার সংক্রান্ত সিদ্ধান্ত বা বিশ্লেষণ, চর্যা বা আচার সংক্রান্ত সিদ্ধান্ত বা বিশ্লেষণটাই হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় শব্দটির অর্থ। ওকে, নেক্সট কি রয়েছে ব্যাখ্যা। চর্যা গানগুলি মূলত বৌদ্ধ সহজজানী সাধকদের দ্বারা রচিত, যারা গূঢ় আধ্যাত্মিক ভাবনাকে প্রতীকী ও গূঢ় ভাষায় প্রকাশ করেছিলেন। তাহলে চর্যা গানগুলি মূলত আমরা যে বলেছি যে চর্যা পটটা কি নিয়ে রচিত রয়েছে, সেটা কিন্তু হাজার বছরের বৌদ্ধ যারা রয়েছে তাদের ধর্মাবলম্বীদের গান এবং দোহা সংকলিত কিন্তু রয়েছে, চর্যাপদটা রচিত হয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা গানগুলিও পাওয়া যায়, যে চর্যা গীতি, হ্যাঁ, এগুলিও কিন্তু চর্যাপদের মধ্যে রয়েছে। চর্যা গানগুলি মূলত বৌদ্ধ সহজজানী সাধকদের দ্বারা রচিত, যারা গূঢ় আধ্যাত্মিক ভাবনাকে প্রতীকী ও গূঢ় ভাষায় কি করেছিলেন, প্রকাশ করেছিলেন। তাহলে চর্যা গানগুলি মূলত কার দ্বারা রচিত, সেটা হচ্ছে চর্যা বৌদ্ধ সহজজানী সাধকদের দ্বারা। ঠিক আছে, নেক্সট কি বলছে, যদিও আমরা একে আজ কি হিসেবে জানি, হরপ্রসাদ শাস্ত্রীর নামে অর্থাৎ চর্যাপদ নামে জানি। মূল পাণ্ডুলিপিতে কি ছিল, এর শিরোনামে ছিল চর্যাচর্য বিনিশ্চয়, যা একে একটি সাধনা সংক্রান্ত আধ্যাত্মিক গ্রন্থ হিসেবে চিহ্নিত করা হয়। সাধনা করার জন্য, ভক্তি বা আচার করার জন্য যে আধ্যাত্মিক গ্রন্থ হিসেবে কিন্তু আমরা চর্যাপদকে কি করে চিহ্নিত করি। ওকে, তাহলে এই যে চর্যা গানগুলি রয়েছে, এই গানগুলি মূলত কাদের, বৌদ্ধ সহজজানী সাধকদের। ওকে, নেক্সট হচ্ছে পরবর্তীতে সাহিত্য মূল্য ও কাব্যিক গুরুত্ব বিচার করে এগুলিকে চর্যাপদ নামে আখ্যায়িত করা হয়। তার পরবর্তী সময়ে কিন্তু এই যে সাহিত্য মূল্যে ও কাব্যিক গুরুত্ব বিচার করে এগুলির যে গুরুত্ব রয়েছে, যে বৌদ্ধদের সহজজানী সাধকদের রচিত গানগুলো বা কিছু দোহা বা যা লিখিত যে কাব্যের আকারে যেটা ছিল, আমরা জানি চর্যাপদটা কিন্তু মূলত কাব্যর আকারে ছিল। এই যে এই কাব্যের আকারে যে জিনিসপত্র বা যে জিনিসগুলো লেখা ছিল সেগুলোকে বিচার করে বিশ্লেষণ করে এগুলিকে আমরা কি নামে অভিহিত করি, হরপ্রসাদ শাস্ত্রীর নামে অর্থাৎ চর্যাপদ নামে কিন্তু আমরা আখ্যায়িত করি। এগুলি হচ্ছে মূলত ব্যাখ্যা কিসের জন্য, কারণ এগুলি যদি ব্যাখ্যা মূলত তোমরা চর্যাপদ সম্পর্কে ডিপলি গিয়ে না জানো, তাহলে কিন্তু সেক্ষেত্রে চর্যাপদ সম্পর্কে প্রাচীন যুগের তো সেগুলি কিন্তু সবটা ভালোভাবে বা বিশ্লেষণ মূলক মানে ভাবনায় কিন্তু ভাবতে পারবে না। ওকে, নেক্সট হচ্ছে 5 নম্বর কি বলছে, চর্যাপদের টিকাকার কে ছিলেন। চর্যাপদের টিকাকার কে ছিলেন, আনসার হচ্ছে মুনি দত্ত। এখানে কি কি অপশন রয়েছে, কানহপা, মুনি দত্ত, ভূসুকপাদ, লুইপাদ। তাহলে এখানে আমরা আনসার কি দেখলাম, চর্যাপদের টিকা। এবার চর্যাপদের টিকা পদের মধ্যে চর্যাপদের টোটাল পদ সংখ্যা কয়টি রয়েছে, 50টি। কয়টি, 50টি পদ রয়েছে চর্যাপদের মধ্যে সংখ্যা। ওকে, এর মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে 46.5টি। ওকে, কয়টি, 46.5টি। 50টি পদ রয়েছে, এর মধ্যে উদ্ধার সম্ভব হয়েছে কয়টি, 46.5টি পদ কিন্তু উদ্ধার করা হয়েছে। এই যে খণ্ডিত যে পদ সংখ্যাটা অর্থাৎ 46.5টি, সেটা কত নং পদ, এগুলি তোমরা লিখে রাখবে, 23 নং পদ। 23 নং পদটা কিন্তু আমরা খণ্ডিত আকারে পেয়েছি, খণ্ডিত। তাহলে এখানে আসতে পারে চর্যাপদে খণ্ডিত আকারে যে পদটা পাওয়া যায় সেটা কত নং পদ, 23 নং পদ। তাহলে চর্যাপদের মধ্যে টোটাল পদ সংখ্যা কয়টা, 50টা। তার মধ্যে উদ্ধার বা আবিষ্কার করা গেছে কতটি, 46.5টি পদ। এবং এই যে 23 নং পদটা, সেই পদটা খণ্ডিত আকারে কিন্তু
পাওয়া গেছে, সবটা পাওয়া যায়নি, খণ্ডিত আকারে পাওয়া গেছে। আর কোন কোন পদগুলিকে পাওয়াই যায়নি বা উদ্ধার করা হয়নি? কত নং পদ? 23 নং, 24 নং আর হচ্ছে 48 নং। 23, 24 এবং 48 নং যে পদগুলো রয়েছে সেগুলি কিন্তু পাওয়া যায়। এই পদগুলি কিন্তু উদ্ধার করা যায়নি বা এগুলিকে পাওয়াও যায়নি। তাহলে এখানে আমরা টোটাল পদের মধ্যে একটু বিশ্লেষণ জেনে নিলাম যে চর্যা পদের মধ্যে টোটাল পদ রয়েছে 50টি, তার মধ্যে 46.5টি পদ মানে আবিষ্কার করা হয়েছে। 23 নম্বর যে পদটা রয়েছে সেটা খণ্ডিত আকারে রয়েছে হাফ, আর বাকি যে নংগুলো পদগুলো পাওয়াই যায়নি সেটা হচ্ছে 23, 24 এবং 48 নং পদগুলো কিন্তু পাওয়া যায়নি। এটা একটু তোমরা ভালো করে লিখে রাখবে। ওকে, তাহলে এটা হচ্ছে চর্যাপদের টিকাকার কে ছিলেন? সেক্ষেত্রে আনসার হবে কি? মুনি দত্ত। ওকে, এবার মুনি দত্ত যে সঠিক উত্তর রয়েছে ওনার সম্পর্কে একটু ব্যাখ্যা দেখে নিই কি বলছে। মুনি দত্ত ছিলেন চর্যাপদের মূল পুঁথির টিকাকার। মুনি দত্ত ছিলেন চর্যাপদের কি? মূল পুঁথির টিকাকার। ঠিক আছে, নেক্সট হচ্ছে তিনি সংস্কৃত ভাষায় চর্যাপদগুলির টিকা রচনা করেছিলেন। টিকা রচনা বলতে এখানে চর্যাপদগুলির মধ্যে যে পদটা রয়েছে টোটাল কয়টা দেখলাম? 50টি পদ, তার মধ্যে 46টি পদ আমরা পেয়েছি। এই যে পদগুলোর যে বিশ্লেষণ করা, কি লেখা রয়েছে কি লেখা নেই, সেই যে পদগুলোর যে টিকা রচনা করা সংস্কৃত ভাষায়, কোন ভাষায়? অবশ্যই সেটা কিন্তু হবে সংস্কৃত ভাষায়। চর্যাপদগুলির টিকা রচনা করেছিলেন কে? মুনি দত্ত। খুব বেশি ইম্পর্টেন্ট, এই যে মুনি দত্ত ছিলেন উনি কিন্তু চর্যাপদের টিকা রচনা করেছিলেন। ওকে, এই যে টিকা রচনা করেছিলেন তিনি, যতটা পদ পাওয়া গেছে তিনি প্রত্যেকটা পদের কিন্তু কি রচনা করেছিলেন? টিকা রচনা করেন। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। কিন্তু যদি আসে যে মুনি দত্ত চর্যাপদের কোন পদের টিকার ব্যাখ্যা দেননি, তিনি যতগুলি পদ পাওয়া গেছে সবগুলি পদের ব্যাখ্যা দিয়েছেন, তাহলে কিন্তু আনসার হবে 11 নং পদ। 11 নং পদের কিন্তু কোনো টিকার তিনি কিন্তু ব্যাখ্যা দেননি। তাহলে মুনি দত্ত ছিলেন চর্যাপদের মূল পুঁথির টিকাকার। ঠিক আছে, তিনি সংস্কৃত ভাষায় চর্যাপদগুলির টিকা রচনা করেছিলেন এবং এই যতগুলি পদ পাওয়া গেছে বা আবিষ্কার করা গেছে বা উদ্ধার করা গেছে তার মধ্যে পদগুলির টিকা তিনি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। কেবলমাত্র এই যে 11 নং পদটা রয়েছে সেটার মধ্যে কিন্তু কোনো তিনি টিকার ব্যাখ্যা কিন্তু করেননি। ওকে, এটা একটু কিন্তু ভালো করে লিখে রাখবে। তার টিকার সাহায্যে চর্যা গানগুলির গূঢ় অর্থ উন্মোচিত হয়েছে এবং বাংলা ভাষার প্রাচীনতম রূপ চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই যে টিকাকার যিনি রয়েছিলেন তার মাধ্যমে চর্যা গানগুলো যেগুলো রয়েছে সেগুলির যে গুরুত্বপূর্ণ অর্থ বা একদম যে ডিপলি কোনো অর্থ উন্মোচিত হয়েছে এবং বাংলা ভাষার প্রাচীনতম রূপ কিন্তু চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাহলে এখান থেকে দুইটা জিনিস জানলাম যে চর্যাপদের মূল পুঁথির টিকাকার কে ছিল, সেটা হবে মুনি দত্ত। মুনি দত্ত যে পদগুলো পাওয়া গেছে সেগুলো টিকা রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় এবং 11 নং পদের কিন্তু কোনো টিকা তিনি রচনা করেননি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটাও কিন্তু লিখে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে কানহপা। তিনি ছিলেন একজন সহজজ্ঞানী বৌদ্ধ শাসক এবং চর্যাপদের অন্যতম রচয়িতা। তার রচিত পদগুলি আধ্যাত্মিক গুরু এবং প্রতীক সমৃদ্ধ। সহজিয়া সাধনার বিশেষ পর্যায়ের ভাব তার লেখায় প্রকাশ পেয়েছে। এই যিনি কানহপা যিনি রয়েছেন, কানহপা কিন্তু চর্যাপদের মধ্যে সবচেয়ে বেশি পদ তিনি রচনা করেছিলেন। কয়টি? 13টি পদ। এটাও লিখে রাখবে। 13টি পদ কিন্তু কানহপা রচনা করেছিলেন। কানহপা কে ছিলেন? উনিও বৌদ্ধ সাধক ছিলেন এবং চর্যাপদের অন্যতম রচয়িতা ছিলেন। তার রচিত পদগুলি কি ধরনের, কি প্রকৃতির ছিল? আধ্যাত্মিকতা, গূঢ় এবং প্রতীক সমৃদ্ধ ছিল। সহজিয়া সাধনার বিশেষ পর্যায়ের ভাব তার লেখায় প্রকাশ পেয়েছে এবং কানহপা কিন্তু চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন। সবচেয়ে বেশি পদ তিনি রচনা করেছিলেন কানহপা। কয়টি? 13টি পদ তিনি রচনা করেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখে নিই ভূসুকপাদ। ওনার সম্পর্কে একটু ব্যাখ্যা জেনে নিই। ভূসুকপাদ ছিলেন আরেকজন চর্যা গীতিকার। তার পদেও সহজ্ঞান বৌদ্ধ মতবাদের গভীর প্রতিফলন হয়েছে। কানহপাদও সেম, ভূসুকপাদও সেম।
নেক্সট তিনি বাংলার প্রাচীন সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখেছিলেন। এই ভূসুকপাদ কিন্তু নিজেকে বাঙালি বলে উল্লেখ করেছিলেন, নিজেকে বাঙালি বলে কিন্তু উল্লেখ করেছিলেন। বলতে পারে চর্যাপদের মধ্যে কোন কবি নিজেকে বাঙালি বলে ব্যাখ্যা করেছিলেন বা উল্লেখ করেছিলেন? সেক্ষেত্রে কিন্তু আনসার হবে ভূসুকপাদ। খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। নিজেকে বাঙালি বলে বা বাঙালি কবি বলে উল্লেখ করেছিলেন কে? ভূসুকপাদ। নেক্সট আমরা দেখে নেব লুইপাদ। এই লুইপাদ কি? চর্যাপদের মধ্যে যে ফার্স্ট পদটা, পদের সংখ্যা রয়েছে রোমান 1 ধরো বা 1 নম্বর, সেই যে লুইপাদটা তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন, বা লুইপাদ ছিলেন কি চর্যাপদের কি আদি কবি বা প্রথম পদের রচয়িতা, বা প্রথম পদের রচয়িতা। ওকে, প্রথম পদের রচয়িতা। তাহলে আমরা কি দেখলাম? ভূসুকপাদ নিজেকে বাঙালি কবি বলে বর্ণনা বা ব্যাখ্যা দিয়েছিলেন, এবং চর্যাপদের আদি কবি বা প্রথম পদের রচয়িতা ছিল কে? লুইপাদ। ওনার সম্পর্কে কি রয়েছে? তিনি একজন প্রাচীন সহজজানী কবি এবং সাধক ছিলেন। চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবিদের মধ্যে তিনি অন্যতম। প্রাচীনের মধ্যে অন্যতম, তাহলে তিনি কি আদি কবি বা প্রথম পদের রচয়িতা। চর্যাগানের মাধ্যমে আধ্যাত্মিক সাধনার রূপ ব্যাখ্যা করেছেন। মুনি দত্ত টিকাকার আর বাকি তিনজন চর্যাপদের রচয়িতা। তাহলে এই যে আমরা প্রশ্নটার মধ্যে যে চর্যাপদের টিকাকার কে ছিলেন, সেই ক্ষেত্রে আনসার আমরা কি পেলাম? মুনি দত্ত। মুনি দত্ত টিকা রচনা করেছিলেন, কিন্তু 11 নং পদের টিকা তিনি রচনা করেননি। বাকি যে নামগুলো রয়েছে যেমন ভূসুকপাদ, লুইপাদ, কানহপা, তারা প্রত্যেকে কি ছিল? টিকাকার নয়, তারা প্রত্যেকে ছিল চর্যাপদের কবি। মাথায় রাখবে, চর্যাপদের কবি। যে কোনো একটা নাম দিয়ে দিতে পারে যে ভূসুকপাদ চর্যাপদের কবি ছিলেন, রচয়িতাও নয়, আবিষ্কারকও নয়, টিকাকারও নয়, উনি ছিলেন কি কবি। তেমনি লুইপাদও ছিলেন কি কবি, কানহপাও সেম কবি ছিলেন। আর শুধুমাত্র টিকাকার কে ছিলেন? মুনি দত্ত। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব, চর্যাপদের টিকার ভাষা কি ছিল? সংস্কৃত। আনসার কি হবে? সংস্কৃত ভাষা। বাংলা নয়, পালি নয়, অপভ্রংশ নয়। চর্যাপদের আমরা এটা সকলেই জানি, প্রাচীন যুগে যে কোনো সাহিত্য বা যে কোনো কিছু রচনা হতো সেটা সংস্কৃত ভাষায় হতো। সেই ক্ষেত্রে চর্যাপদ অন্যরকম নয়, চর্যাপদের টিকার ভাষা, টিকাকার নয়, টিকাকার হলে হবে মুনি দত্ত, এবং টিকার ভাষাটা কি ছিল? সংস্কৃত ভাষা। ওকে, এটা একটু ব্যাখ্যাটা দেখে নিই। এই প্রশ্নের অন্তর্ভুক্ত যে ব্যাখ্যাটা রয়েছে, চর্যাপদ প্রাচীন বৌদ্ধ সাহিত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। তাহলে এখানে প্রাচীন বৌদ্ধ সাহিত্যের গুরুত্বপূর্ণ, প্রাচীন যুগের আদি যুগের গুরুত্বপূর্ণ বৌদ্ধ সাহিত্যের বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে রচিত যে যা রয়েছে, সাহিত্যটা রয়েছে, সেটার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে আমরা কি পাই? চর্যাপদ। কিন্তু চর্যাপদের প্রথম কি ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। তার পরবর্তী সময়ে নাম দিয়েছিলেন কি? চর্যাপদ। ওকে, নেক্সট, চর্যাগীতি ছিল রহস্যময় এবং প্রতীকধর্মী ভাষায় কি লেখা। পাঠ বোঝাতে টিকা রচনা করা হয়েছিল। পাঠ বোঝাতে এখানে টিকা রচনা করা হয়েছিল। চর্যাপদের যে পদগুলো রয়েছে সেই পদগুলোর টিকা রচনা করা হয়েছিল। নেক্সট, টিকাকার ছিলেন বৌদ্ধ পণ্ডিত মুনি দত্ত। মুনি দত্ত ছিলেন কি? যে চর্যাপদের টিকাকার হিসেবে কে ছিলেন? মুনি দত্ত। ওকে, তাহলে কত নং পদের উনি টিকাটা রচনা করেননি সেটাও জানতে হবে, 11 নং পদের। ওকে, তিনি চর্যাপদের টিকা ব্যাখ্যা করেছিলেন। তাহলে চর্যাপদের টিকা কে রচনা করেন? সেক্ষেত্রে মুনি দত্ত। চর্যাপদের টিকা কে ব্যাখ্যা করেছিলেন? সেটা হবে কি? মুনি দত্ত। ওকে, নেক্সট হচ্ছে এই যে টিকাগুলো লেখা হয়েছিল সেটা কি ভাষায়? সংস্কৃত ভাষায়। তাহলে চর্যাপদের ভাষা কি ছিল? যে হবে সংস্কৃত ভাষা, বা চর্যাপদের যে টিকার ভাষা সেটা হবে কি? সংস্কৃত ভাষা। সংস্কৃত ছিল অবশ্যই তৎকালীন পণ্ডিতদের প্রচলিত ভাষা। পূর্বে পণ্ডিতরা, বিশিষ্ট ব্যক্তিরা সংস্কৃত ভাষাটাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতেন। টিকার মাধ্যমে পদ্যের আধ্যাত্মিক অর্থ উদ্ঘাটন হয়। টিকার মাধ্যমে পদ্যের যে আধ্যাত্মিক অর্থটা সেটা কি হয়? উদ্ঘাটন হয়। উদ্ঘাটন করা হয় যে এই টিকাগুলোর মাধ্যমে যে চর্যাপদটা রয়েছে সেই পদের আধ্যাত্মিক অর্থটা উদ্ঘাটন হয়। কিসের মাধ্যমে? টিকা রচনা বা টিকা ব্যাখ্যার মাধ্যমে।
সংস্কৃত টিকা চর্যাপদ বুঝতে সহায়তা করে। সংস্কৃতে যে রচিত রয়েছিল টিকাটা, চর্যাপদের টিকাটা, সেটা বুঝতে কি করে সহায়তা করে। তাই টিকার ভাষা ছিল কি, আনসার আমরা দেখেছি আগে, সেটা হচ্ছে কি সংস্কৃত। ওকে, নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন। চর্যাপদ নামটি প্রথম কে প্রয়োগ করেন? অবশ্যই আমরা জানবো, প্রবোধচন্দ্র বাগচি হবে না, দীনেশচন্দ্র সেন হবে না, সুনীতি কুমার চট্টোপাধ্যায় হবে না, কে হবে? হরপ্রসাদ শাস্ত্রী। উনি কি হিসেবে আবিষ্কার করেন যদি আসেন প্রশ্নটা, সেক্ষেত্রে হবে চর্যাচর্য বিনিশ্চয়। বা যদি পরবর্তী সময়ে চর্যাচর্য বিনিশ্চয়ের নাম কে চর্যাপদ রেখেন, সেক্ষেত্রেও কিন্তু আনসার হবে হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে আমরা কি দেখলাম, চর্যাপদ নামটি প্রথম কে প্রয়োগ করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। চলো এই প্রশ্নের আন্ডারে কিছু ব্যাখ্যা আমরা দেখছি। হরপ্রসাদ শাস্ত্রী একজন বিশিষ্ট ভারতীয় পণ্ডিত এবং ইতিহাসবিদ ছিলেন, এটা আগেই দেখলাম। তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগারে গবেষণার সময় একটি পুঁথি আবিষ্কার করেন। কত সাল? 1907 সাল। এবং কতবার ভ্রমণে? তৃতীয়বার। ঠিক আছে, 3 বার। এই পুঁথির নাম ছিল যখন তিনি তালপাতার উপর পান, কোন গ্রন্থাগার থেকে? রয়্যাল লাইব্রেরি থেকে। সেটার নাম কি ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয় আলাদা আলাদা করে কিন্তু আমরা কি রয়েছে এটার অর্থ, সেটাও কিন্তু দেখেছো তোমরা এই স্লাইডে। পুঁথিটিতে বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত গানের সংকলন ছিল। তাহলে এই যে চর্যাপদের মধ্যে কি রয়েছে? রচিত কি নিয়ে ছিল? যেটা আমি বললাম, 1000 বছরের পুরনো বৌদ্ধ গান এবং দোহা। কি নিয়ে রচনা? 1000 বছরের পুরনো বৌদ্ধ গান ও দোহা। গান ও দোহা নিয়ে রচিত ছিল কি? চর্যাপদ। তাহলে গানের সংকলন ছিল। এই গানগুলো গুরু ভাষায় রচিত এবং আধ্যাত্মিক ব্যঞ্জনাময় ছিল। স্বাভাবিকভাবে, কারণ তারা সাধক ছিলেন, তারা স্বাভাবিক আধ্যাত্মিকতা নিয়েই রচনা করবেন এই যে বৌদ্ধ গানগুলো এবং দোহাগুলো। ওকে, নেক্সট কি রয়েছে? বাংলা হরপ্রসাদ শাস্ত্রী পুঁথিটি বাংলার প্রাচীনতম সাহিত্য রূপেই চিহ্নিত করেছেন। তিনি প্রথম এই গীতিগুলিকে চর্যাপদ নামে, চর্যাচর্য বিনিশ্চয়গুলিকে চর্যাপদ নামে অভিহিত করেন। চর্যা মানে আচার বা সাধন পদ, পদ মানে কবিতা। তাহলে এই যে চর্যাচর্য বিনিশ্চয়ের কিন্তু আমরা আলাদা আলাদা করে এটার অর্থ কি দেখে নিলাম। এখন আমরা চর্যাপদেরও মানেটা দেখে নিলাম। আচার বা সাধন পদ, পদ মানে হচ্ছে কবিতা বা গানের সংকলন। তার নামকরণে বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস কি হয়? আলোকিত হয়। এই যে চর্যাপদের নামের মাধ্যমে প্রাচীন যুগের যে ইতিহাসটা, সেটা কি হয়? আরো বেশি করে উজ্জ্বলিত হয়েছে, আলোকিত হয়েছে। তাই চর্যাপদ নামটির প্রথম ব্যবহার আমরা কি দেখলাম? কে করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। ওকে, নেক্সট, চর্যা গীতি কোষ নামটি কে প্রয়োগ করেন? সুকুমার সেন, মণিদত্ত, প্রবোধচন্দ্র বাগচি, হরপ্রসাদ শাস্ত্রী। আনসার কি হবে? প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র বাগচি চর্যা গীতি কোষ নামটি রেখেছিলেন। কারণ এই যে চর্যা গীতিটা যখন পাওয়া গিয়েছিল, সন্ধান বা আবিষ্কার করা হয়েছিল, বিভিন্ন যে কবিরা ছিল তারা কিন্তু বিভিন্নভাবে সেটা নামকরণ করতে চেয়েছিলেন। তার মধ্যে চর্যাপদটা রেখেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যা গীতি কোষটা কে রেখেছিলেন? সেটা হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। এই প্রশ্নের মধ্যে কি ব্যাখ্যা রয়েছে? প্রবোধচন্দ্র বাগচি ছিলেন একজন খ্যাতনামা পণ্ডিত, ভাষাবিদ। তিনি চর্যাপদের ভাষা বিষয়বস্তুর উপর গবেষণা করেন। এটা ইম্পর্টেন্ট। চর্যাপদের ভাষা এবং বিষয়বস্তু নিয়ে কে গবেষণা করেছিলেন? প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের কি? ভাষা এবং বিষয়বস্তু নিয়ে গবেষণা করেছিলেন কে? প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের গীতিগুলো মূলত তন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক ভাবনার দ্বারা সমৃদ্ধ ছিল। চর্যাপদের যে গানগুলো তন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক ভাবনার দ্বারাই সমৃদ্ধ ছিল। তিনি চর্যাপদকে গীতি রূপে বিশ্লেষণ করেছিলেন। কে? প্রবোধচন্দ্র বাগচি চর্যা গীতি রূপে বিশ্লেষণ করেছিলেন। তাই তিনি চর্যা গীতিকোষ নামটি প্রয়োগ করেন। তিনি যেহেতু গানের আকারে চর্যাপদটাকে দেখেছিলেন বা বিশ্লেষণ করেছিলেন, সে কারণে কিন্তু প্রবোধচন্দ্র বাগচি সেটার নাম দিয়েছিল চর্যাপদের চর্যা গীতিকোষ। ওকে, এটি ছিল একটি সাংগীতিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তাই সঠিক উত্তর হবে কি? প্রবোধচন্দ্র বাগচি। যেটা আমরা দেখলাম, সঠিক উত্তর হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি চর্যা গীতিকোষ নামটি রেখেছিলেন।
ওকে, নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্নটা কি রয়েছে, চর্যাপদের সবথেকে বেশি পদ কে রচনা করেছিলেন? কুক্কুরিপাদ, লুইপাদ, ভূসুকপাদ, কানহপাদ। আচ্ছা, এখান থেকে একটু বলি, এই যে কুক্কুরিপাদ রয়েছে, যদি প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের মধ্যে বা চর্যাপদের মধ্যে কে মানে মহিলা কবি হিসেবে ছিলেন, তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু মহিলা কবি। মহিলা কবি ছিলেন কে? কুক্কুরিপাদ। মহিলা কবি হিসেবে ছিলেন কে? কুক্কুরিপাদ। ওকে, আর লুইপাদটা তো আমরা আগেই জেনেছি, উনি ছিলেন আদি কবি বা প্রথম পদের রচয়িতা। ভূসুকপাদ রয়েছে এবং কানহপা। কানহপা চর্যাপদের সবথেকে বেশি, অর্থাৎ 13টি পদের তিনি কিন্তু রচয়িতা ছিলেন। ভূসুকপাদ নিজেকে কিন্তু বাঙালি কবি হিসেবেই কিন্তু কি বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। তাহলে এখানে কুক্কুরিপাদ ছিল একজন যিনি মহিলা কবি ছিলেন, এবং এই যে মহিলা কবি তিনি কিন্তু চর্যাপদের 28 নং পদের রচয়িতা। লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট। 28 নং পদের রচয়িতা ছিলেন কে? মহিলা কবি হিসেবে কুক্কুরিপাদ, এবং 28 নং পদের রচয়িতা ছিলেন কে? কুক্কুরিপাদ। তাহলে কুক্কুরিপাদ মহিলা কবি এবং 28 নং পদের রচয়িতা। ওকে, তাহলে এখানে যে প্রশ্নটা রয়েছে, পদের সর্বাধিক রচয়িতা কে ছিলেন? কানহপা। চলো প্রথম এটা ব্যাখ্যা দেখে নিই। প্রথম যে অপশনটা ছিল কুক্কুরিপাদ, আমরা তো দেখে নিলাম মহিলা কবি, এবং উনি এই পদের মানে 46টি পদের মধ্যে 28 নং পদটা উনি রচনা করেছিলেন। ইম্পর্টেন্ট রয়েছে, কুক্কুরিপাদ ছিলেন একজন সিদ্ধাচার্য, বৌদ্ধ তান্ত্রিক সাধক। মোটামুটি সকলেই মোটামুটি সমান ছিল, তান্ত্রিক, বৌদ্ধ, সিদ্ধাচার্য, সাধক সকলেই, কারণ বৌদ্ধদের দোহা এবং গান নিয়ে যেহেতু রচনা। তিনি চর্যাপদে কিছু সংখ্যক গানের রচয়িতা ছিলেন, কিছু সংখ্যক। কুক্কুরিপাদ তার পদগুলিতে আধ্যাত্মিক সাধনার গুরুত্বই প্রতিফলিত হয় অন্যদের মতোই। তিনি দেহতত্ত্ব এবং যোগ সাধনার বিষয় নিয়ে পদ রচনা করেন। তিনি পদ সংখ্যা কম হয়, তিনি সর্বাধিক, তিনি যে পদের সংখ্যা, কুক্কুরিপাদ পদ সংখ্যা কম হয়, কম কেন? তিনি 28 নং পদটা রচনা করেছিলেন, তাই তিনি সর্বাধিক কিন্তু পদের রচয়িতা নন, এটাই বলছে এখানে। তাহলে কুক্কুরিপাদ সম্পর্কে আমরা জানলাম। লুইপাদ কি রয়েছে? চর্যাপদের অন্যতম প্রাচীন গুরুত্বপূর্ণ কবি, যেটা বললাম আদি কবি বা প্রাচীন। তিনি প্রায় 14টি পদ রচনা করেছিলেন বলে মনে করা হয়। ইম্পর্টেন্ট। তাহলে এই যে চর্যাপদের মধ্যে যে 46টি পাওয়া যায়, সেটার মধ্যে 14টি পদ কে রচনা করেছিলেন? বা বলতে পারে লুই পদের যে রচিত পদের সংখ্যা কত, সেক্ষেত্রে হবে কত? 14টি পদ তিনি রচনা করেছিলেন। 14। তার ভাষা জটিল, রহস্যময়, তান্ত্রিক, তত্ত্বভিত্তিক ছিল লুইপাদের ভাষা। তন্ত্র, যোগ ও বৌদ্ধ ধর্মের উপাসনা তার পদে বিশিষ্টভাবে উঠে আসে। যদিও গুরুত্বপূর্ণ, তিনি সর্বাধিক পদ রচয়িতা নন। তাহলে লুইপাদ কিন্তু সর্বাধিক পদ রচয়িতা করেন না, তিনি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ মোটামুটি তিনি কিন্তু 14টি পদ রচয়িতা করেছিলেন। ওকে, তিনি সর্বাধিক কিন্তু পদ রচনা করেননি। তিনি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তিনি প্রায় 14টি পদ রচনা করেছিলেন বলে মনে করা হয়। লুইপাদ। ভূসুকপাদের সম্পর্কে কি রয়েছে? চর্যাপদের আরেকজন বিখ্যাত সিদ্ধাচার্য, তিনি 8টি পদ রচনা করেন। কয়টি? 8টি পদ ভূসুকপাদ রচনা করেছিলেন। 14টিকে এবং 8টিকে, বা বলতে পারে কে নাম দিয়ে বলতে পারে ভূসুকপাদ চর্যাপদের কয়টি পদের রচনা করেছিলেন? 8টি পদ। তার রচনায় সহজভাবে তন্ত্র সাধনার ব্যাখ্যা পাওয়া যায়। তার পদে দার্শনিক ব্যঞ্জনা ও প্রতীক ব্যবহার লক্ষণীয়। পদ সংখ্যা কানহপায়ের চেয়ে কম। ভূসুকপাদ কিন্তু কানহপায়ের চেয়ে, কারণ কানহপাদ সর্বাধিক পদ রচনা করে গেছেন, কানহপায়ের চেয়ে কিন্তু কম রয়েছে তার পদ রচনা। এবং তার পদে কি মানে কোন জিনিসটা আমরা দেখে, সেটা হচ্ছে দার্শনিক ব্যঞ্জনা এবং প্রতীক ব্যবহার লক্ষ্য করা যায়। এবং তিনি কয়টি পদ রচনা করেন? 8টি পদ রচনা কিন্তু করেছিলেন। নেক্সট আনসারটা, সর্বাধিক পদ কে রচনা করেছিলেন? সঠিক উত্তর আমরা আগেই দেখলাম, কানহপা। কানহপা ছিলেন চর্যাপদের সবচেয়ে অধিক পদের রচয়িতা, খুব বেশি ইম্পর্টেন্ট। তিনি 13টি বা তার বেশি পদ রচনা করেছিলেন বলেই কিন্তু জানা যায়, এটা ইম্পর্টেন্ট। তাহলে ভূসুকপাদ কয়টা, লুইপাদ কয়টা, কানহপাদ কয়টা, এটা তোমরা জানো। কানহপাদ ছিল একাধারে সাধক, কবি এবং তান্ত্রিক গুরু।
তার পদে দেহতত্ত্ব, যোগতত্ত্ব, আধ্যাত্মিক মুক্তির পথ কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। এই যে তারা ছিলেন ভূসুকপাদ, লুইপাদ, কানহপাদ, তারা ছিল কি চর্যাপদের কবিরা। তো যেহেতু তারা বৌদ্ধ ধর্মাবলম্বী কবি ছিলেন, তো তাদের যে দিকগুলো ছিল সেটা আধ্যাত্মিক থাকবে, সাধক থাকবে, বৌদ্ধ সাধক থাকবে, সেটা মোটামুটি বা তান্ত্রিক গুরু থাকবে, মোটামুটি সকলের ক্ষেত্রে কিন্তু সমান রয়েছে। কানহপাদের রচনা শৈলী সহজ অথচ দার্শনিক ভাবে ছিল গভীর। চর্যাপদে তিনি সর্বাধিক পদ রচনা করেছিলেন বলে কিন্তু স্বীকৃত রয়েছে। কানহপা সর্বাধিক পদ রচনা করেছিলেন। নেক্সট কি রয়েছে, চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী কি নামে অভিহিত করেন? গুপ্ত ভাষা, সন্ধ্যা ভাষা, আলো আধারের ভাষা, রহস্যময় ভাষা। তাহলে চর্যাপদের যে ভাষাটা রয়েছে সংস্কৃত, সেই ভাষাটাকে হরপ্রসাদ শাস্ত্রী কি নামে অভিহিত করেছিলেন? সেটা হবে আনসার আলো আধারির ভাষা। আনসার কি হবে? আলো আধারির ভাষা। এটার মধ্যে কি রয়েছে একটু চলো দেখে নিই। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে আলো আধারের ভাষা নামে অভিহিত করেছিলেন, কারণ তখনকার সময়ে প্রাচীন যুগে চর্যাপদের যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু কিছু কিছু বোধগম্য ছিল বা কিছু কিছু বোঝা যেত, আবার কিছু কিছু কিন্তু একদমই বোঝা যেত না। তো হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের এই ভাষাগুলোকে আলো আধারের ভাষা বলেই কিন্তু আখ্যায়িত করেছিলেন। এই ভাষা ছিল আংশিক স্পষ্ট, আংশিক অস্পষ্ট। ওকে, পদগুলোর ভাষা রহস্যময়, প্রতীক ধর্মী ছিল। কবিরা দ্ব্যর্থবোধক শব্দ এবং রূপক ব্যবহার করেছিলেন। রূপক অলংকার হিসেবে কিন্তু তারা এখানে অলংকার ব্যবহার করেই তারা এই যে পদটা লিখেছিলেন। পদগুলিকে তান্ত্রিক সাধনার গূঢ় অর্থ কিন্তু লুকিয়ে রয়েছে। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে আলো আধারের ভাষা হিসেবেই ব্যক্ত করেছেন, কারণ সেটা আংশিক স্পষ্ট, আংশিক অস্পষ্ট ছিল লেখাগুলো। নেক্সট কি রয়েছে ব্যাখ্যা, আধ্যাত্মিক ভাব প্রকাশে সরল ভাষা পরিহার করা হয়। আধ্যাত্মিক ভাব যখন আমরা প্রকাশ করি সেটার মধ্যে সরল ভাষাগুলো কি করা হবে? পরিত্যাগ করা হবে। সেখানে কিন্তু দেখবে সংস্কৃত বা অন্যান্য কঠিন যে ভাষার মাধ্যমে কিন্তু সেগুলো লেখা থাকে। চিত্রকল্প, সংকেত ও প্রতীকের মাধ্যমে বক্তব্য তুলে ধরা হয়েছে, ফলে ভাষাটি সহজে বোধগম্য নয়। চিত্রের মাধ্যমে, বিভিন্ন ধরনের সংকেতের মাধ্যমে এবং প্রতীকের মাধ্যমে, সিম্বলের মাধ্যমে সে চর্যাপদের মধ্যে তাদের যে উক্তি বা গান দোহাগুলো রয়েছে সেগুলিকে প্রকাশ করা হয়েছে, যার জন্য সবগুলি কিন্তু বোধগম্য নয়, কিছুটা স্পষ্ট, কিছুটা অস্পষ্ট। ভাষার মধ্যে এই যে স্বরূপকেই বলা হয়েছে আলো আধারী, মানে আলো কিছুটা স্পষ্ট এবং আধারী মানে অন্ধকার, বা যেগুলি ধরো আমরা বুঝতে পারছি না চর্যাপদের মধ্যে, তাই এটার মিশ্রণ বলা হয়েছে। এই নামকরণ চর্যাপদের ভাষার প্রকৃত স্বরূপকে চমৎকার ভাবে কি করে প্রকাশ করে। ওকে, নেক্সট রয়েছে 12 নম্বর। চর্যাপদের ভাষার ভিত্তি কি ছিল? প্রাকৃত, অপভ্রংশ, পালি নাকি প্রাচীন বাংলা? আনসার হবে প্রাচীন বাংলা। চর্যাপদের ভাষার ভিত্তি, এটা কি বলছে? ভিত্তি, চর্যাপদের ভাষা নয়, ভাষা হলে কিন্তু সংস্কৃত। ভিত্তিটা কি রয়েছে? প্রাচীন বাংলা। এখানে কি রয়েছে ব্যাখ্যা, চর্যাপদের ভাষার ভিত্তি ছিল প্রাচীন বাংলা, কারণ এতে বাংলা ভাষার আদি রূপ, ধ্বনি, ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ ব্যবহৃত হয়েছে। যদিও পালি প্রাকৃত অপভ্রংশের প্রভাব রয়েছে, তবুও ভাষার গঠন এবং ব্যাকরণ মূলত বাংলা। তাই চর্যাপদকে বাংলা সাহিত্যের আদি রূপ হিসেবে বলা হয়। মানে এই যে চর্যাপদের ভাষা রয়েছে সেই ভাষার যে ভিত্তিটা বা আদি রূপটা রয়েছে কি? প্রাচীন বাংলা, কারণ ওইখানে যেগুলো ইউজ করা হয়েছে সেগুলি কিন্তু যে প্রাচীন বাংলার আদি রূপের ধ্বনি, মানে বাংলার যে ধ্বনি, ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ এগুলি ব্যবহৃত করেছে। যদিও পালি প্রাকৃত অপভ্রংশের প্রভাব রয়েছে, ঠিক আছে, তবুও ভাষার গঠন এবং ব্যাকরণ মূলত কি রয়েছে? বাংলার এই কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে এটার ভিত্তি কি ছিল? প্রাচীন বাংলা। 13 নম্বর প্রশ্ন, চর্যাগীতিতে ব্যবহৃত অলংকার। চর্যাগীতিতে কোন অলংকারে লেখা হয়েছিল? আনসার কি হবে? রূপক অলংকার। উৎপ্রেক্ষাও নয়, উপমাও নয়, শ্লেষও নয়। এই যে অলংকারগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে তোমরা এসটিজিটির মধ্যে পেয়ে যাবে যখন তোমরা অলংকার নিয়ে পড়বে। তো রূপক অলংকার নিয়ে কিন্তু চর্যাগীতি রচিত হয়েছে।
এখানে যে ব্যাখ্যাটা রয়েছে, চর্যাগীতিতে রূপক অলঙ্কার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, কারণ কবিরা তান্ত্রিক সাধনার গূঢ় অর্থ প্রকাশে প্রতীক এবং রূপ ব্যবহার করেছিলেন। প্রত্যক্ষ বিষয়ের আড়ালে গোপন ভাব প্রকাশ করতে রূপকের সাহায্যে ধর্মীয়, আধ্যাত্মিক, দেহতত্ত্বমূলক ধারণা গঠিত হয়েছে। তাই রূপক অলঙ্কার অধিক প্রাধান্য পেয়েছে। ওই সময়ে যে সাধকরা ছিল, তান্ত্রিকরা ছিল বা কবিরা ছিল, তারা খুব বেশি পরিমাণে রূপক অলঙ্কারটাকে ব্যবহার করে চর্যাপদটা কিন্তু রচনা করেছিলেন, কারণ এটার মাধ্যমে তাদের যে গূঢ় অর্থ প্রকাশে প্রতীক এবং রূপক ব্যবহার করেছিলেন। কারণ প্রত্যক্ষ বিষয়ের আড়ালে যে গোপন ভাবটা, যে ইনার মিনিং, যে গভীরতাটা পাওয়া যায়, সেটা কিন্তু রূপক অলঙ্কারের মাধ্যমে বেশি প্রবাহিত হয়, তার যে অন্তর্নিহিত অর্থটা চর্যাপদে। তাই সেখানে কবিরা কিন্তু রূপক অলঙ্কারের মাধ্যমেই কিন্তু চর্যাপদটা রচনা করেছিলেন। নেক্সট, চর্যাগীতিতে কতজন সিদ্ধাচার্য পাওয়া যায়? 20 জন, 24 জন, 30 জন, 18 জন। আনসার, সঠিক আনসার 24 জন। ঠিক আছে, এই যে এখানে আরেকটা জিনিস লিখে রাখো, সুকুমার সেনের মতে, সুকুমার সেন বলেছিলেন চর্যাপদের মধ্যে সিদ্ধাচার্যের সংখ্যা রয়েছে কজন? 24 জন। ঠিক আছে, 24 জন। সুকুমার সেন কতজন বলেছিলেন? 24 জন। আর অন্যদিকে মোহাম্মদ শহীদুল্লাহ, নামটা লিখে রাখো, মোহাম্মদ শহীদুল্লাহের মতে চর্যাপদের মধ্যে সিদ্ধাচার্য ছিলেন মোট 23 জন। তাহলে এখানে প্রশ্ন যদি আসে 23 জন, সেটাও সঠিক হবে। যদি অপশনে আসে 24 জন, সেটাও কিন্তু 23-24 দুটোটাই দেয় না, এটা বিতর্কমূলক প্রশ্ন হয়ে যায়। সেক্ষেত্রে হয় দিতে পারে 24, হয় দিতে পারে 23। তাহলে যদি 23 থাকে 23 হবে, যদি 24 থাকে 24 হবে, কারণ সুকুমার সেন বলেছিলেন 24 জন রয়েছে সিদ্ধাচার্য, এবং মোহাম্মদ শহীদুল্লাহের মতে মোট রয়েছে 23 জন। এই দুটোটাই কিন্তু ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারো। নেক্সট হচ্ছে কি বলছে, চর্যাগীতি হলো প্রাচীন বৌদ্ধ শাসকদের রচিত কি গীতি কবিতা। ওকে, এই গীতিগুলো তান্ত্রিক বৌদ্ধ ধর্মের সাধনা ভিত্তিক ভাব প্রকাশ করে। চর্যাপদে আমরা দেখলাম আগে মোট 50টি পদ সংকলিত রয়েছিল, তার মধ্যে 46.5টি পদ উদ্ধার করা হয়েছে। এই পদগুলো রচয়িতা ছিলেন বিভিন্ন সিদ্ধাচার্য বা সিদ্ধ পুরুষ, যেমন ভূসুকপাদ বা কুকুরিপাদ, লুইপাদ, কানহপাদ, তারা মিলেই কিন্তু রচনা করেছিলেন। চর্যাগীতিতে মোট 24 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। সেটা কার মতে? সুকুমার সেনের মতে। কিন্তু মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু আবার বলেছিলেন 23 জন রয়েছে। তাদের মধ্যে লুইপা, কানহপা, সরহপা, ভূসুক, যেটা আমি এখন বললাম, প্রমুখই উল্লেখযোগ্য। প্রত্যেক সিদ্ধাচার্যের নিজস্ব তাত্ত্বিক এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি কিন্তু ছিল। তারা বিভিন্ন অঞ্চল থেকে আগত। এই যে কবিরা বাংলা, উড়িষ্যা এবং আসাম থেকে আগত হয়েছিলেন, চর্যাপদের যে কবি বা সাধকরা ছিল, এই সব কবিতায় নাম এবং সংকেত ব্যবহার করা হয়েছে। তাই সঠিক উত্তর কয়জন? 24 জন। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন, চর্যাগীতির রচনাকাল কত? যেহেতু প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন, আমরা পড়েছি বাংলা সাহিত্যের কোনটা? চর্যাপদ বা চর্যাগীতি। সেটা কখন সাল ছিল? 650 থেকে 1200। তাহলে রচনাকাল কত হবে? দশম থেকে দ্বাদশ শতক ছিল এই চর্যাগীতির রচনাকাল। ব্যাখ্যা কি রয়েছে? চর্যাগীতির রচনাকাল ধরা হয় দশম থেকে দ্বাদশ। এই সময়কালে ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম, বিশেষত বজ্রযান তন্ত্র সাধনা জনপ্রিয় ছিল। চর্যাগীতির রচয়িতা সিদ্ধাচার্যগণ তান্ত্রিক বৌদ্ধ সাধক ছিলেন এবং তাদের পদগুলিতে তন্ত্র, দেহতত্ত্ব, আধ্যাত্মিক ভাব প্রকাশ পেয়েছে। ভাষাগতভাবে রচনাগুলিতে প্রাচীন বাংলা অপভ্রংশের সংমিশ্রণ দেখা যায়। প্রাচীন বাংলা এবং অপভ্রংশটা কি একটা কিন্তু বাংলা যারা রয়েছে তারা কিন্তু দেখবে এটা একটা উপভাষা রয়েছে, সেটার কিন্তু মিশ্রণ দেখা যায়, যা ভাষা বিকাশের নিরিখে দশম থেকে দ্বাদশ শতকে উপযুক্ত। হরপ্রসাদ শাস্ত্রী অন্যান্য গবেষকদের মতে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যা মধ্যযুগের শুরুর দিকেই রচিত হয়েছিল। যেটা মধ্যযুগের শুরুর দিকেই মানে কি আমরা জানি 650 থেকে কিন্তু 1200 সাল ছিল আদি যুগ বা প্রাচীন যুগ, এবং 1201 থেকে ছিল কি 1800 পর্যন্ত মধ্যযুগ। তো এই যে মধ্যযুগের শুরুর দিকেই রচনা হয়েছিল, কারণ 1201 শুরু হয় মধ্যযুগ, তো 1200 যে দ্বাদশ যেটা রয়েছে সেখানে কিন্তু রচিত হয়েছিল কি চর্যাপদটা।
ওকে, নেক্সট 16 নম্বর, চর্যাগীতি কোন ধর্মীয় মতের দ্বারা প্রভাবিত? সেটা কি হিন্দু, বৌদ্ধ সহজিয়া, বৈষ্ণব না জৈন? এটা সকলেই তোমরা এতক্ষণ বুঝে গেছো, বৌদ্ধ সহজিয়া মতের দ্বারাই প্রভাবিত। ঠিক আছে, এখানে কি ব্যাখ্যা রয়েছে? চর্যাগীতি প্রাচীন তান্ত্রিক বৌদ্ধের ধর্মের অংশ। এর রচয়িতা ছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। তারা সহজিয়া বৌদ্ধ ধর্ম বা বজ্রযান মত অনুসরণ করেন। সহজিয়া বৌদ্ধ ধর্ম, সহজিয়া বৌদ্ধ ধর্ম কারণ রচনা হয়েছিল 1000 বছরের পুরনো বৌদ্ধ গান এবং দোহা দিয়ে। সহজিয়া মত দেহতত্ত্ব, যোগ সাধনা, আধ্যাত্মিক মুক্তিকে কি দেয়? গুরুত্ব দেয়। এই যে সহজিয়া বৌদ্ধ যারা রয়েছে তারা দেহতত্ত্ব, যোগ সাধনা, আধ্যাত্মিক মুক্তিকে গুরুত্ব দিয়ে থাকে। চর্যাগীতিতে দেহকে মন এবং সাধনার কেন্দ্র হিসেবে দেখা হয়। দেহের এবং মনকে কিসের হিসেবে? মন্দির ও সাধনার কেন্দ্র হিসেবে। তোমার ভক্তি, তোমার সাধনা, প্রেম, এগুলি হচ্ছে কেন্দ্র, মানে তুমি মনের থেকে করছো কিনা। তো চর্যাগীতির মধ্যে দেহকে মন্দির এবং সাধনার কেন্দ্র হিসেবে কি করা হচ্ছে? দেখা হচ্ছে। ওকে, নেক্সট কি বলছে? তাহলে আনসার এখানে আমরা পেলাম কি? বৌদ্ধ সহজিয়া। আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রকাশে গুপ্ত ও প্রতীকধর্মী ভাষা ব্যবহৃত হয়েছে। ঈশ্বর চিন্তা নয়, নিজ দেহের অভ্যন্তরে বোধি এবং সত্যকে উপলব্ধি কথা কিন্তু বলা হয়েছে। ঈশ্বরের চিন্তা মানে বলছে যে নিজের দেহের ভেতরে বোধি বা সত্যকে উপলব্ধি করার মধ্য দিয়ে কিন্তু বলা যায় ঈশ্বরকে মানে চিন্তা বা পাওয়া যায়। পারলৌকিক মুক্তির চেয়ে ইহলৌকিকে নির্বাণের ধারণা রয়েছে। এই মত কেবল দর্শন নয়, কবিতার ভাষা এবং ভাবনাতেও গভীর প্রভাব ফেলে। তাই চর্যাগীতি বৌদ্ধ সহজিয়া দ্বারা প্রভাবিত। আনসার হচ্ছে বৌদ্ধ সহজিয়া। মানে এখানে কি ব্যাখ্যাটা রয়েছে যে বৌদ্ধ সহজিয়া যারা রয়েছেন তারা কি কি ভাবে বা কোন কোন দিকটা গুরুত্ব দিয়ে চর্যাপদটাকে রচনা করেছেন, বা চর্যাপদের মধ্যে তারা যে জিনিসগুলো রচনা করেছেন তার গুরুত্ব বা মাহাত্ম্যটা কি রয়েছে। ঠিক আছে, সাধনা বা ভক্তি বা তন্ত্রের পথটাকে এখানে বোঝানো হয়েছে। নেক্সট, চর্যাপদ প্রকাশিত হয় কত সাল? আনসার আমরা আগেও দেখেছি 1917 সাল। হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন চর্যাপদের আবিষ্কর্তা। 1907 সালে নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে চর্যাচর্য বিনিশ্চয় নামে পাণ্ডুলিপি উদ্ধার করেন। এই পাণ্ডুলিপি 50টি বৌদ্ধ শিষ্টাচার্যের গীতি কবিতা। হরপ্রসাদ শাস্ত্রী গবেষণা করে বুঝতে পারেন এটি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন। তিনি এই গীতিগুলিকে চর্যাপদ নামে কি করেছিলেন? অভিহিত করেছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী কি হিসেবে? চর্যাপদ নামে চর্যাচর্য বিনিশ্চয়টাকে পরবর্তী সময়ে নামকরণ করেছিলেন। 1916 সালে এশিওটিক সোসাইটি থেকে তার সম্পাদনায় এটি প্রথমবার প্রকাশিত হয়। কোথা থেকে? এশিওটিক সোসাইটি। কত সাল প্রকাশনা? 1916। কে প্রকাশ করেন? হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেন। ওকে, প্রকাশনার মাধ্যমে বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস উন্মোচিত হয়। এই আবিষ্কার সাহিত্যে ঐতিহাসিক গুরুত্ব লাভ করে, যেহেতু প্রাচীন বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ, তাই চর্যাপদ বাংলা ভাষা এবং সাহিত্যের উৎস নিদর্শন হিসেবে প্রতিষ্ঠা পায়। তাই সঠিক উত্তর 1916 সাল। কোথা থেকে? এশিওটিক সোসাইটি থেকে। চর্যাগীতি কোন ধরনের সাহিত্য? সেটা হচ্ছে কাব্য, কাব্যধর্মী কিন্তু রচনা বা সাহিত্য। কি ব্যাখ্যা রয়েছে? চর্যাগীতি বাংলা সাহিত্যের প্রাচীনতম কাব্যধর্মী রচনা। এটি মূলত গীতি কবিতা যেখানে ভাব প্রকাশ পেয়েছে ছন্দবদ্ধ ভাষায়। এটি মূলত কি রয়েছে? গান, বৌদ্ধদের গান এবং দোহা। পদগুলোতে রয়েছে আধ্যাত্মিক এবং সাধনা ভিত্তিক তত্ত্ব। কবিরা ব্যবহার করেছেন রূপক অলংকার, আমরা দেখলাম, প্রতীক ও অলংকার, মানে রূপক অলংকার। তন্ত্র সাধনার গুরু অর্থ প্রকাশ পেয়েছে প্রতীকী ভাষায়, প্রতীকের মাধ্যমে, সংকেতের মাধ্যমে, অর্থাৎ সিম্বলের প্রকাশ করে কিন্তু এই যে কবিরা রয়েছে তারা বিভিন্ন রূপক প্রতীক ব্যবহার করে, ঠিক আছে, বা অলংকার ব্যবহার মাধ্যমে তাদের যে আধ্যাত্মিক বা সাধনা ভিত্তিক চিন্তাটা ছিল সেটাকে চর্যাপদের মাধ্যমে কি করেছিলেন? তুলে ধরেছিলেন। ওকে, পদগুলোতে ছন্দ, তাল এবং কাব্যিকতা তো স্বাভাবিকভাবে থাকবে কারণ এটা কাব্যধর্মী।
চর্যাগীতির ভাষা আংশিক স্পষ্ট, আংশিক গুপ্ত কাব্যের বৈশিষ্ট্য রয়েছে, অস্পষ্ট রয়েছে, অর্থাৎ আলোয়াধারীর ভাষা। এটি গদ্য, নাটক বা প্রবন্ধ নয়, বরং ছন্দবদ্ধ কাব্য। দেহতত্ত্ব, সহজ দর্শন, ধর্ম, ভাবনা কাব্যরূপে উপস্থাপিত। তাই চর্যাগীতি হলো একান্তভাবে কাব্যধর্মী। তাই সঠিক উত্তরটা আমাদের কি রয়েছে? কাব্যধর্মী রচনা। চর্যাগীতি কোন রচনার অংশ হিসেবে সংকলিত? বৌদ্ধ গান নাকি দোহা, নাকি হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, নাকি চর্যাবাদী? শুধু কি বৌদ্ধ গান, শুধু কি দোহা? না, সেটা হবে হাজার বছরের পুরনো বৌদ্ধ গান এবং দোহার সমন্বয়ে কিন্তু রচিত হয়েছিল। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারে প্রাচীন পুঁথি আবিষ্কার করেন। পুঁথিটির নাম যখন তিনি পান 1907-এ, চর্যাচর্য বিনিশ্চয়। এই পুঁথিটি সংকলিত ছিল বৌদ্ধ সিদ্ধাচার্যদের গীতি, কবিতা এবং যে দোহা দিয়ে হাজার বছরের আগের। হরপ্রসাদ শাস্ত্রী এই কবিতাগুলোকে চর্যাগীতির নামে চিহ্নিত করেছিলেন। এই যে গানগুলো সেখানে রয়েছে সেটাকে চর্যাগীতি নামে চিহ্নিত করেন। এগুলো প্রাচীন বাংলা ভাষায় লেখা হওয়ায় এগুলিকে বাংলা সাহিত্যের আদি রূপ বলা হয়। প্রাচীন যে বাংলা সাহিত্যের মধ্যে প্রাচীনতম নিদর্শন বা আদি নিদর্শন হিসেবে ধরা হয়। ওকে, তিনি এগুলিকে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান নামক গ্রন্থে সংকলন করেছিলেন। এতে চর্যাপদ ছাড়াও দোহা এবং অন্যান্য ধর্মীয় গানের কিন্তু অনুবাদ ছিল, কারণ তারা বৌদ্ধ ধর্মের ধার্মিক লোক ছিলেন। এই গ্রন্থ বাংলা ভাষার প্রাচীন সাহিত্যিক পরিচয় তুলে ধরে। এই চর্যাগীতিকে একটি ঐতিহাসিক সাহিত্য নিদর্শন হিসেবে প্রতিষ্ঠা দেয়। প্রাচীন ভারতের ঐতিহাসিক বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে চর্যাপদ রয়েছে। তাই সঠিক উত্তরটা রয়েছে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা। নেক্সট রয়েছে চর্যাপদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? এটি শুধুমাত্র ধর্মীয় গান, নাকি এটি আধুনিক সাহিত্যের নমুনা, নাকি এটি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, নাকি এটি পালি সাহিত্যের অনুবাদ? অবশ্যই বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, সর্বপ্রথম যেটা রচিত হয়েছিল। কি বলছে? চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, কারণ এতে বাংলা ভাষার আদি রূপ, বাংলা ভাষার প্রথম যে শুরুয়াত রূপটা, মানে আদি রূপ ধ্বনির ক্ষেত্রে বাক্য গঠনের লক্ষণ দেখা যায়। এটি 10ম থেকে 1200 শতকে রচিত হয়। যেহেতু প্রাচীন যুগের যে সালটা কিন্তু এটা গীতি কবিতা আকারে রচিত হয়েছে। হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কারের মাধ্যমে বাংলা সাহিত্যের সূচনা লগ্নে এই রচনাতেই প্রতিফলিত হয়েছে। তাহলে প্রাচীনতম নিদর্শন বাংলা ভাষাটাই কিন্তু ছিল তার ভিত্তি। বাংলা ভাষার ধ্বনি ব্যাকরণ নিয়েই কিন্তু 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যে চর্যাপদটা রচিত হয়েছিল। তো আশা করি এই যে আজকে চর্যাপদ নিয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটি ছিল, যেখানে আমরা এমসিকিউর মাধ্যমে কিন্তু চর্যাপদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখলাম এবং সঙ্গে কিন্তু অবশ্যই তার গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যাগুলো রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আমরা দেখলাম। তার মাধ্যমে কি হবে, আমরা বুঝতে বা মনে রাখতে কিন্তু সহজ হবে। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। এবং তোমরা যদি STG3 ক্লাসের জন্য এরকম এফেক্টিভ ক্লাস পেতে চাও, সেটা হোক অফলাইন বা অনলাইনের মাধ্যমে, তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের অফিস নাম্বারে যোগাযোগ করতে পারবে। আমাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু STG3 নিউ ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, যেটা থাকবে শনিবার এবং রোববার। তোমরা অবশ্যই এখন থেকেই কিন্তু অফলাইনে মেটেরিয়ালসও আমরা কিন্তু প্রোভাইড করছি, অনলাইনে বা অফলাইনে নিলেও কিন্তু তোমরা কিন্তু আবার মেটেরিয়ালসও নিতে পারবে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু নাম্বারটার মধ্যে যোগাযোগ করে কিন্তু অতি সত্ত্বর তোমাদের এক্সামের জন্য কিন্তু প্রস্তুতিটা নিয়ে নাও। তাছাড়াও কিন্তু আমাদের এখানে টেট 1, টেট 2, তাছাড়া GRBT এবং কোন যেটা হবে যেটা STPGTর জন্য কিন্তু বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স, এই 4টা বিষয়ের জন্য কিন্তু আমাদের এখানে অভিজ্ঞ টিচারদের দ্বারা কিন্তু পাওয়া যাচ্ছে মেটেরিয়াল STPGTর জন্য। ভালো থাকবে। নেক্সট পরবর্তী যে ক্লাসগুলো যদি থাকে আমি অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে বাংলা সাহিত্য থেকে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সবাইকে।